আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আরো একবার স্বাগত আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে। আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ আকবর হোসেন, প্রভাষক গণিত, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অন্তরীকরণ। সে অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় মূল নিয়ম বা ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন, সেটি নিয়ে আমরা আলোচনা করব। নবম অধ্যায়ের 9.2 এই অনুচ্ছেদে এই বিষয়টি নিয়ে তোমাদের বই আলোচনা করা হয়েছে। তো চলো আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি। আমাদের এই আজকে যে 9.2 বা নবম অধ্যায়, নবম এবং দশম অধ্যায় তোমাদের বইয়ে, সেই এই দুইটি অধ্যায়ে মূলত আলোচনা করা হয়েছে ক্যালকুলাস নিয়ে। এই ক্যালকুলাস এটি গণিত তথা বিজ্ঞানের অনেক শাখায় ব্যাপকভাবে ব্যবহৃত একটি বিষয়, গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। মূলত এটি পরিবর্তন নিয়ে কাজ করে। যত ধরনের পরিবর্তন হতে পারে, অবস্থানের পরিবর্তন, গতির পরিবর্তন, এইসব নিয়ে মূলত কাজ করে। এই ক্যালকুলাসের দুটি গুরুত্বপূর্ণ শাখা, একটি হচ্ছে অন্তরকলন বিদ্যা, অন্তরকলন বা সমাকলন বিদ্যা বলি, অন্তরকলন বা ব্যবকলন বিদ্যা, অন্তর্কলন বা ব্যবকলন বিদ্যা, এবং আরেকটি হচ্ছে যোগজীকরণ বা সমাকলন বিদ্যা। যোগজীকরণ বা সমাকলন বিদ্যা, এই দুটি গুরুত্বপূর্ণ অংশ আছে। এর ভিতরে আমাদের আজকের হচ্ছে এই অন্তরকলন বা ব্যবকলন বিদ্যা বা এটাকে আমরা ইংরেজিতে ডিফারেন্সিয়েশন বলি, সেই পার্টটি নিয়ে আমাদের আলোচনা করব। এই অন্তরকলন বিদ্যা মূলত কিভাবে কোনো একটি ফাংশনের অন্তরজ বা অন্তরক সহগ নির্ণয় করতে হয় সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এইখানে মূলত একটি পরিবর্তন কত দ্রুত হয় বা পরিবর্তনের হার কিরকম, একক সময় কতটুকু পরিবর্তন হয়, এটি নিয়ে আলোচনা করে অতি ক্ষুদ্র সময়ের পরিবর্তন নিয়ে এই অন্তরকলন বিদ্যায় আলোচনা করা হয়। অপরদিকে যোগজীকরণ বিদ্যায় একটা পরিবর্তনের টোটাল ফলাফল বা একটা গেট পিকচার কিরকম হবে এই বড় একটি ধারণা দেওয়া হয় সমাকলন বিদ্যায়। আমরা এই অন্তরকলন বিদ্যার এই অন্তরক সহগ নির্ণয় বা অন্তরজ নির্ণয়ের জন্য যে প্রক্রিয়া আছে সেটি আমরা আজকে শিখব। সেই প্রক্রিয়াটিকে আমরা বলি মূল নিয়ম। এই অন্তরকলনে এটি নির্ণয় করার আসলে একটি হচ্ছে মূল নিয়ম, যেটি দিয়ে আমরা বা ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে আমরা অন্তরক নির্ণয় করি বা অন্তরজ সহগ নির্ণয় করি। এরপরে এই মূল নিয়মকে ব্যবহার করে আমরা অনেকগুলো ফর্মুলা ডেভেলপ করব। সেই ফর্মুলাগুলো ব্যবহার করে পরবর্তীতে আমরা এই অন্তরক নির্ণয় করব, যেগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে বা বাকি কাজগুলো করব। এই সূত্রগুলো কিন্তু এই মূল নিয়ম থেকে এসেছে, সুতরাং মূল নিয়মটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি আমরা আজকে শিখব। আর এই মূল নিয়ম জানার জন্য আমাকে দুটি জিনিস খুব ভালো করে ধারণা রাখতে হবে। একটি হচ্ছে লিমিট, এটার ধারণা, এবং লিমিট কিভাবে নির্ণয় করতে হয় সেই প্রক্রিয়াটি আমাদের জানতে হবে। এবং এগুলো আমরা বিগত ক্লাসে আমাদের স্যার এগুলো খুব চমৎকারভাবে তোমাদের আলোচনা করেছে। আজকে আমরা এই লিমিটকে ব্যবহার করে মূল নিয়ম কি সেটি জানবো, এবং কিভাবে মূল নিয়মের সাহায্যে আমরা অন্তরীকরণ নির্ণয় করতে পারি সেটি আমরা আজকে দেখব। তো চলো আমরা এই ধারণাটা একটু নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, বোঝার জন্য ধরো আমি একটি কাজ করতে চাই। এই ধরো আমাদের এক্স এক্সিস, এই ধরো আমাদের ওয়াই এক্সিস। হ্যাঁ, হয়নি, আমরা আরেকটু ভালো করে আঁকি, তোমরা একটু দেখো, খেয়াল করো।
ধরো আমি একটি ফাংশন আঁকার চেষ্টা করেছি আর কি, হ্যাঁ, একেবারে খুব পারফেক্ট হবে না, হাতে গেছি। এই ধরো এটি এই y ইকুয়াল টু ধরো f অফ x একটি ফাংশন, x এর একটি ফাংশন, এদিকে থাকবে x, এদিকে থাকবে f অফ x, এটিকে আমরা y দ্বারা ইন্ডিকেট করলাম। এখন ধরো এখানে একটি বিন্দু, এই বিন্দুটার নাম আমি ধরে নিলাম, এই বিন্দুটার নাম ধরলাম আমি পি বিন্দু, হ্যাঁ, বিন্দুটা হচ্ছে পি বিন্দু। আর আমি ধরো আরো একটি বিন্দু ধরলাম, সে এইখানে একটি, আমি এই জায়গাটা একটু কার্ভ হলে ভালো হতো, এই জায়গাটাকে যদি একটু কার্ভ করে দিতে পারি আমার মনে হয় একটু ভালো লাগবে। এক্সাক্ট এটা করে দিই। জায়গাটা আমি একটু মুছে দিই। আসলে এই আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম। এখন আমি ধরে নিলাম যে এইখানে এটি একটি বিন্দু, ধরে নিলাম এটা কি বিন্দু, তাহলে আমরা দুটো বিন্দু নিলাম, একটা পি বিন্দু, একটা কিউ বিন্দু। এখন আমি আমার আকার সুবিধার্থে এই পি বিন্দু এবং কিউ বিন্দুটা একটু বড় দূরত্বে নিয়েছি, মানে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। আসলে পি বিন্দু এবং কিউ বিন্দু খুব কাছাকাছি দুটি বিন্দু, আমি আমার সুবিধার্থে একটু বড় করে নিয়েছি বোঝার সুবিধার্থে। এখন এইখানে এক্স এর একটা মান আছে, এইখানে এক্স এর একটা মান আছে, হ্যাঁ, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম এক্স ওয়াই। তাহলে এইটুকু হচ্ছে আমার, এটা যদি আমার অরিজিন হয়, এটি যদি আমার মূল বিন্দু হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটি হবে আমার এক্স, আর এই স্থানাঙ্ক এইখান থেকে এইটুকু যে দূরত্ব সেটি হবে ওয়াই, এইটুকু হবে আমার কি ওয়াই। একইভাবে ধরলাম আমি এইখানে এই যে কিউ বিন্দুটা, সেই বিন্দুর স্থানাঙ্কটা আমি ধরে নিলাম যে এইখান থেকে এইটুকু দূরত্ব, এই যে আমরা যদি এই রেখাটা আঁকি এখানে, এখান থেকে যদি এখানে একটা লম্ব আঁকি, লম্ব ধরে নিবে তোমরা, তাহলে ধরে নিলাম এইটুকু অতি ক্ষুদ্র, মানে খুব ছোট পরিবর্তন, এক্স এর পরিবর্তন ধরে নিলাম এইটুকু হচ্ছে ডেল এক্স, হ্যাঁ, ডেল এক্স মানে অতি ক্ষুদ্র পরিমাণ এক্স। এবং তাহলে আর এইখান থেকে যদি আমি, আগে তো আমার এখানে, এইখানে দেখো এখানে আমার এই যদি এরকম আঁকি, তাহলে এইটুকু ছিল আগের ওয়াই, আর এখন নতুন করে ওয়াই বৃদ্ধি পেয়েছে এইটুকু, ধরে নিলাম এইটুকু হচ্ছে আমার ডেল্টা ওয়াই বা ডেল্টা ওয়াই, তাহলে ডেল ওয়াই, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এক্স প্লাস ডেল্টা এক্স, আর ওয়াই এর মান হবে এইটুকু, কিন্তু আমার ওয়াই, ওইটুকু যেহেতু ওয়াই, তাহলে এইটুকু ওয়াই, আর এটা ডেল্টা ওয়াই, তাহলে এই পুরো এখানে ওয়াই এর মানটা হবে, কোটিটা হবে কি ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এই বিষয়টা আমরা ধরো একটু জেনে নিলাম, এই বোঝার সুবিধার্থে আমরা এটা নিলাম। তাহলে দেখো এই যে গ্রাফটা, এই যে চিত্রটা, এখানে এই ফাংশনটার আমরা বললাম এখানে এফ অফ এক্স, এই যে ফাংশনটার, এই ফাংশনটার এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তন, এই পরিবর্তনটা আমরা এখানে আকার সুবিধার্থে তোমাদের বোঝার সুবিধার্থে একটু বড় করে নিয়েছি। এই যে ডেল্টা এক্স বা এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তন, এই পরিবর্তনের জন্য এই ওয়াই এর কিরকম পরিবর্তন হলো সেটি হচ্ছে অন্তরীকরণ। তাহলে অন্তরীকরণের আমরা যদি একেবারে সাদামাটা সংজ্ঞায় দিতে চাই, আমরা একটু বিস্তারিত আলোচনা একটু পরে করছি, তাহলে সেটি হবে যে এইখানে এক্স এর যে অতি ক্ষুদ্র পরিবর্তন, সেটি কত হলো, এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে ডেল্টা এক্স, আর ওয়াই এর অতি ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে ডেল্টা ওয়াই। তাহলে এই ডেল ওয়াই এক্স এর আমরা কি জানলাম যে ডেল এক্স এর জন্য আমার পরিবর্তনটা হচ্ছে কি ডেল এক্স এর পরিবর্তন, ডেল এক্স এর জন্য ওয়াই এর পরিবর্তন হচ্ছে ডেল ওয়াই।
তাহলে এই এক্স এর একক পরিবর্তনের জন্য আমার এখানে কাজটা হলো কি ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে আমরা বলি পরিবর্তনের হার। এই যে পরিবর্তনের হারটা, এই পরিবর্তনের হার বের করার আসলে প্রক্রিয়াটাই হচ্ছে কি আমরা বলি অন্তরীকরণ বা অন্তরজ সহগ। তাহলে এই যে ফাংশনটা এফ অফ এক্স, এই ফাংশনটার এক্স এর সাপেক্ষে অন্তরজ সহগ হবে, এইটা তো আমরা এই ডেল এক্সটা ছোট, খুব এক্স এর খুব ছোট পরিবর্তনের জন্য ওয়াই এর যে পরিবর্তন হয়, যে ক্ষুদ্র পরিবর্তন হয় সেই পরিবর্তনের হারটা। আচ্ছা এক্স এর পরিবর্তনটা থাকেন, এখন এই খুব ছোট ব্যাপারটা আসলে বলবো যে সেটি কত ছোট, আসলে এটি অনেক 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 ছোট। তো অনেক ছোট জিনিস মানে কি, আসলে এই অনেক ছোট মানে দেখবো যে এই পরিবর্তনটা অনেক ছোট, এটা যদি খুব কমে আসে তাহলে এই বিন্দুটা আস্তে 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 যত এদিকে আসবে তত কিন্তু ডেল এক্স এর মান কমবে। এখানে হলে ডেল এক্স এর মান এটুকু হবে, যদি বিন্দুটা এইখানে হয় ডেল এক্স এর মান আরো কমবে, যদি বিন্দুটা এইখানে হয় ডেল এক্স এর মান আরো কমবে, বিন্দু এইখানে হলে মানে যত এই কিউ বিন্দুটা পি বিন্দুর থেকে আসতে থাকবে ডেল এক্স এর পরিমাণটা তত কি হবে, কমতে থাকবে। তাহলে এই আস্তে আস্তে একেবারে পি বিন্দুর খুব কাছাকাছি আসবে, যাতে করে ডেল এক্স এর মানটা খুব ছোট হয়। কত ছোট হয়, যে একেবারে জিরোর কাছাকাছি। অর্থাৎ তখন আমরা এই জিরোর কাছাকাছি যাওয়া, জিরো হবে না, জিরো হলে তো কিউ বিন্দু আর পি বিন্দু একই হয়ে যাবে, কিন্তু জিরো হবে না, কিন্তু জিরোর খুব কাছে যাবে। তো জিরোর খুব কাছে এক্সটা, যখন এই ডেল এক্সটা জিরোর খুব কাছে যাবে তখন কিউ বিন্দুটা পি বিন্দুর খুব কাছাকাছি চলে আসবে। এই যে বিষয়টাকে আমরা বলি যে এই পরিবর্তনটা তখন কি হবে, ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা এমন ভাবে পরিবর্তন হবে যাতে করে এই ডেল এক্স এর মানটা কি হবে, খুব ছোট হবে। খুব ছোট মানে কি, জিরোর কাছাকাছি। এই যে লিমিট, আমরা লিমিটের ধারণায় কিন্তু এই খুব ছোটর বিষয়টা বা খুব কাছাকাছির বিষয়টা আমরা জেনেছি। এই যে লিমিটটা, এই লিমিটের এই ধারণাটাকে আমরা বলি যে এই লিমিটের মাধ্যমে যে মানটা পাবো সেটি হচ্ছে এই এফ অফ এক্স ফাংশনটার অন্তরজ সহগ। কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর অন্তরজ সহগ বা ফাংশন অফ এক্স এর অন্তরজ সহগকে আমরা বলবো ডেল ওয়াই বাই ডেল এক্স। হ্যাঁ, আসলে এখানে ডেল ওয়াই বাই ডেল এক্স বলবো না, মানে এই পরিবর্তনের হার যখন ডেল এক্স টেন্ডস টু জিরো। এই পুরো বিষয়টাকে, এইটাকে আমরা একটা নোটেশন দ্বারা প্রকাশ করে থাকি। এটাকে অনেক সময় আমরা এরকম লিখি ডি ডি এক্স অফ ওয়াই, এটাকে ডি ডি এক্স অফ ওয়াই, বা এটাকে এইভাবে বলি যে ডি ডি এক্স অফ এফ অফ এক্স, অথবা আমরা অনেক সময় এরকম বলে থাকি ডি, এটাকে অনেক সময় আমরা এফ প্রাইম এক্স এরকম বলে থাকি। অনেক সময় এই নোটেশনটাকে আমরা এইভাবে লিখে থাকি। এটি কিন্তু ডি বাই ডি এক্স এরকম না, এই পুরোটা বিষয় হচ্ছে একটা অপারেটর বা একটা একক প্রতীক। হ্যাঁ, যা বোঝায় যে এই এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ সহগ বা এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর অন্তরজ সহগ। অনেক সময় এইটাকে আমরা এফ প্রাইম এক্স দ্বারা প্রকাশ করি, কখনো এটাকে আমরা এরকমও লিখি যে এফ ওয়ান এক্স। হ্যাঁ, এফ ওয়ান, অথবা এই ওয়াই এর ক্ষেত্রে আমরা এটাকে অনেক সময় ওয়াই ওয়ানও বলে থাকি। তাহলে এই নোটেশন গুলো আগে জানো, যে আমরা এটা কি, যে এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর যে অতি ক্ষুদ্র পরিবর্তন হয়, কত ক্ষুদ্র, যখন ডেল এক্স টেন্ডস টু জিরো হয় তখন এই পরিবর্তনটা কি হয়, এই পরিবর্তনের টা যেটুকু হবে সেই মানটাই হচ্ছে আমার অন্তরজ কার, এই ফাংশনটার বা এফ অফ এক্স এর বা ওয়াই এর, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশনটির অন্তরজ সহগ। এই হচ্ছে আমাদের অন্তরজ সহগের মোটামুটি একটু কনসেপ্ট। হ্যাঁ, এখন সেটি আমরা যদি একটু গাণিতিক ভাবে একটু সমীকরণ দিয়ে আমরা যদি জিনিসটাকে বুঝতে চাই, তাহলে একটু আসো আমরা একটু সমীকরণ দিয়ে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। এগুলোকে আমি একটু, এগুলোকে একটু মুছে দিলাম। হুম, আচ্ছা, পুরো বিষয়টাকে এইভাবে, আচ্ছা এবারে আসো আমরা একটু জায়গা করে নিলাম। এখন আমাদের কি বিষয়টা ছিল, এটা তো মনে আছে তোমাদের, এটা লিখছিলাম কি ডেল ওয়াই ডেল এক্স, এই বিষয়টা ছিল। আচ্ছা এখন এইখান থেকে যদি আমি একটু বিষয়টা খেয়াল করি, দেখো
আচ্ছা, আমরা চিত্রটা আবার নতুন করে একটু এঁকে নেই প্রয়োজনে। হুম, এটি ছিল আমাদের এক্স অক্ষ, এটি ছিল আমাদের ওয়াই অক্ষ। হ্যাঁ, এটি মূল বিন্দু ছিল। আচ্ছা, এখন দেখো এই যে ডেল ওয়াই মানে আসলে কি ওয়াই এর পরিবর্তন। হ্যাঁ, আচ্ছা, ওয়াই এর পরিবর্তনটা কি হয়েছিল আমরা যদি একটু দেখি, যে আমি এইটুকু সমান এই পরিবর্তনটুকু ডেল্টা ওয়াই, এই যে পরিবর্তন এইটুকুকে আমি ইচ্ছা করলে একটা ধরো, আচ্ছা আমি একটু পরে ধরছি এটা। আচ্ছা, এখন দেখো আমি কি বের করতে চাই, আমি বের করতে চাই এই ডেল ওয়াই বাই ডেল এক্স, এই মানটা আমরা বের করতে চাই। আমি ধরে নিলাম এই যে এখান থেকে জিরো থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার এক্স, ঠিক আছে, এক্স। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই, এখান থেকে এই পর্যন্ত ওয়াই হলে এটার ভুজ, এটা কোটি, এটা এক্স ওয়াই। একইভাবে এটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে আমার ওয়াই এর দিকে পরিবর্তন হয়েছে কতটুকু, এই ডেল ওয়াই পরিবর্তন হয়েছে। আচ্ছা, এই ডেল ওয়াই মানে হচ্ছে কি, এই ওয়াই প্লাস ডেল ওয়াই মানে এই পুরোটা থেকে যদি আমি ওয়াইটা বাদ দিই, তাই তো, ওয়াইটা বাদ দিই। এইটুকু বুঝার আগে আমি এখানে একটু কথা তোমাদেরকে একটু বুঝতে চাই, সেটা হচ্ছে এইটা ধরো আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই। এই ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে আসলে কিন্তু আমার ওই এফ অফ এক্স, তাই না? এটাকে আমরা কিন্তু ওয়াই না বলে ফাংশন অফ এক্সও বলতে পারি। ঠিক একইভাবে এই পুরোটা যদি আমি মনে মনে ভুজ ধরি বা এক্স ধরি, তাহলে এই পুরোটাকে কিন্তু আমি বলতে পারি ফাংশন অফ, এটা কিন্তু বলতে পারি ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স, ঠিক কিনা? মানে আমাদের যখন এই, এটা যদি এক্স হয় এটা হবে এফ অফ এক্স, এটা যদি পি হয় এটা হবে এফ অফ পি, এটা যদি কে হয় এটা হবে এফ অফ কে। এটা এইখানে যদি ধরো দেওয়া বাংলাদেশ, এটি হবে এফ অফ ফাংশন অফ বাংলাদেশ, ঠিক আছে। এটি বিষয়টা হলো এরকম। তাহলে আমরা আহ, যে বিষয়টা এখন আমরা বের করব এই জায়গা থেকে, এইখানে ওয়াই এর পরিবর্তন, তাহলে ওয়াই এর পরিবর্তনটা কি হলো যদি আমি একটু সুন্দর করে লিখি এখানে গাণিতিক ভাবে। বিষয়টা এরকম হলো যে এই এই এইখানে ওয়াই হচ্ছে এইটুকু, হ্যাঁ, এইটুকু, তার মানে কত, ওয়াই প্লাস ডেল ওয়াই। এখানে ওয়াই হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই। আর আগে আমার ওয়াই ছিল কতটুকু, এইটুকু, হ্যাঁ, তার মানে আসলে এইটুকু। তাহলে ওয়াই এর পরিবর্তন হলো কতটুকু, এইটা মাইনাস আগের যেটুকু আছে, এটুকু হলো ওয়াই এর পরিবর্তন। এটা বর্তমানে হয়েছে আর এটা আগে ছিল, এটা হলো ওয়াই এর পরিবর্তন। আর আমার এক্স এর পরিবর্তন কতটুকু, আমার এখন এইখানে এক্স হচ্ছে কতটুকু, এই বিন্দুতে আসার পরে এক্স প্লাস ডেল এক্স, এক্স প্লাস ডেল এক্স। আর আগে আমার এক্স ছিল কতটুকু, এই বিন্দুতে এক্স ছিল এক্স, তাহলে সেটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে এক্স এর পরিবর্তন। তাহলে টোটালটা কত দাঁড়ালো, দাঁড়ালো এখানে এইটা। হ্যাঁ, আচ্ছা, এখন এই বিষয়টাকে যদি আমি লিখতে চাই, তাহলে এই যে ওয়াই প্লাস ডেল ওয়াই, এই যে ওয়াই প্লাস ডেল ওয়াই, এটাকে কি লিখতে পারি, এফ অফ এক্স প্লাস ডেল এক্স। তাহলে সেটি হচ্ছে এই অংশটুকুকে, হ্যাঁ, এটাকে লিখতে পারি এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস, আর ওয়াই, এই ওয়াই মানে কি লিখতে পারি, এফ অফ এক্স, যদি আমি একটু জেনারেলাইজ করতে চাই এটাকে লিখতে চাই এফ অফ এক্স ফাংশন অফ এক্স। আর নিচে আছে কি আমার এই ডেল, এই এক্স আর এক্স কাটা গেলে এখানে আসলে ডেল এক্স আছে, তাই তো, মানে মোট পরিবর্তনটা। এইটাই হচ্ছে আমার, এটার যে আমরা লিমিট বের করেছিলাম এই ফাংশনটার, এই যে ক্ষুদ্র পরিবর্তন, এই ডেল এক্সটা যখন খুব জিরো হবে, ধরলাম আমি এই ডেল এক্স সমান, যদি আমি অন্য একটা নোটেশন এইচ ধরে থাকি, যে ক্ষুদ্র পরিবর্তনটাকে আমি ধরলাম এইচ, তাহলে এই এইচ যদি ধরে থাকি, তাহলে এই যে আমার লিমিটটা দাঁড়াবে, তাহলে আমার যে লিমিটটা দাঁড়াবে, অর্থাৎ আমি যদি এরকম লিখি যে
এই ডেল এক্স টেন্স টু জিরো মানে ডেল এক্সটাকে আমি এইচ ধরলাম, এইচ যখন খুব ছোট হবে তখন এই এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এই ডেল এক্সটাকে আমি একটা অন্য দুই পুরো নোটেশন না দিয়ে একটা ক্ষুদ্র পরিবর্তনটাকে আমি এইচ ধরে নিয়েছি, আমাদের বইয়ে এরকম এইচ ব্যবহার করেছে এই জন্য এইচ লিখেছি। তুমি এইচ লিখতে হবে এমন কোনো কথা নাই, এ বি সি হোয়াট এভার যা খুশি লিখতে পারো। তাহলে এই লিমিট h টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এই যে লিমিটটি এটি হচ্ছে আমার কিন্তু অন্তরীকরণ। একটু আগে যে বলেছিলাম যে y এর ক্ষুদ্র পরিবর্তন x এর অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য এই অতি ক্ষুদ্র মানে কি, এই ডেল x টা খুব ছোট মানে h টা খুব ছোট, কত ছোট টেন্স টু জিরো, সেই পরিবর্তনের জন্য আমার এই যে y এর পরিবর্তন হচ্ছে অর্থাৎ এইটা থেকে এইটা বাদ দিলে যে y এর পরিবর্তন, এই পরিবর্তন ডেল y এবং সেটি ছিল কত f of x plus h minus f of x, এই পরিবর্তনের হারটাকে আমরা বলছি অন্তরক বা অন্তরজ সহগ। অন্তরজ বা অন্তরক সহগ এটাকে আমরা বাংলায় এরকম বলে থাকি অন্তরজ অথবা অন্তরক সহগ এরকম বলে থাকি। হ্যাঁ, অন্তরক সহগ, এই লিমিটটা ব্যবহার করে এখন আমরা অন্তরজ বা অন্তরক সহগ নির্ণয় করব। ঠিক আছে, এটা তোমরা একটু এখন মাথায় রাখো বা মনে রাখো। হ্যাঁ, চলো আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা এখন কিছু অন্তরক বা অন্তরজ সহগ বের করব। এবং আরেকটি বিষয় হচ্ছে এইটি কিন্তু মূলত ধরো এই এইচ যখন খুব ছোট হয়ে যাবে, এইচ যখন খুব ছোট হতে থাকবে অর্থাৎ এইখান থেকে আস্তে 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 কমতে কমতে এখানে আসবে। হ্যাঁ, মানে এই যখন খুব ছোট হতে থাকবে, খুব ছোট হতে মানে ধরো এইটা মানটা এখান থেকে কমে এখানে আসবে এখানে আসবে এখানে আসবে এখানে আসবে, যত কমতে থাকবে এই কিউ বিন্দুটা কিন্তু আস্তে 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 এই বিন্দুতে সমাপতিত হবে। যখন এই বিন্দুতে সমাপতিত হবে তখন এই যে রেখাটা অর্থাৎ পি কিউ যে সরলরেখাটা ছিল সেই সরলরেখাটা এক সময় এই পি বিন্দুতে, এটা যখন আস্তে আস্তে এদিকে আসতে থাকবে তখন এই সরলরেখাটা পি বিন্দুতে একটা স্পর্শক হয়ে যাবে। পি বিন্দুতে কি হয়ে যাবে, এটা এইরকম একটা স্পর্শকের মতো হয়ে যাবে। ঠিক আছে, এখন এই পি বিন্দুতে এটা একটা স্পর্শক হয়ে যাবে। এখন এই পি বিন্দুতে এই স্পর্শকটাকে আমরা বলি কি, এই পি বিন্দুতে এই বিন্দুতে ঢাল, এই বিন্দুতে ঢাল। তাহলে আমরা কিন্তু আরেকটা জিনিস পেয়ে গেলাম যে এই যে বিষয়টা এটা কিন্তু আমার কি করে এই পি বিন্দুতে এই বক্ররেখার একটা বিন্দুতে আমরা এমনি সরলরেখার ঢাল বের করতে পারি দুইটা বিন্দু থাকলে, এই বক্ররেখার এই বিন্দুতে ঢাল মানে হচ্ছে এই বিন্দুতে ফাংশনের অন্তরজ সহগের সমান। এই বিষয়টা তোমরা মাথায় রাখবে, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। চলো আমরা কিছু এখন আমরা একটু কয়েকটা সমস্যার সমাধান করব এই ফর্মুলাটা ব্যবহার করে। আমরা যে ফর্মুলাটা জানলাম সেটা একটু উপরে লিখে রাখি আমাদের সুবিধার জন্য। আমরা কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে যে কোনো একটা ফাংশনের অন্তরজ সহগ যদি ফাংশনটা এফ অফ এক্স হয় তাহলে এই ফাংশনটার অন্তরজ সহগ হবে এফ অফ এক্স প্লাস এইচ, অতি ক্ষুদ্র পরিবর্তন এক্স এর এইচ সেটার জন্য মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা আমরা শিখলাম তাই না। এবং এটিকে অন্তরজ সহগ, এটিকে আমরা এইরকম ভাবে লিখে থাকি এই অন্তরজ অর্থাৎ ডি ডিএক্স অফ এফ অফ এক্স অর্থাৎ এফ অফ এক্স এর অন্তরজ এভাবে লিখে থাকি। অনেক সময় এটাকে আমরা এফ প্রাইমও লিখে রাখি, একটু আগে কিন্তু আমরা বলেছি এটা হচ্ছে এফ প্রাইম এফ এক্স কি হয় বলা হয়ে থাকে, এটাও আমরা লিখি। আসো এখন আমরা এই অন্তরজটা আমরা কিভাবে নির্ণয় করব। হ্যাঁ, আমরা এখন একটা ফাংশন নিব, সেই ফাংশনের আমরা অন্তরজ সহগ নির্ণয় করব। ধরলাম আমি ফাংশনটা নিলাম একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু সবচেয়ে কমন একটি ফাংশন এক্স টু দ্য পাওয়ার এন, এটির অন্তরজ আমরা নির্ণয় করব মূল নিয়মের সাহায্যে। কোন নিয়মে, মূল নিয়মে। মূল নিয়ম মানে এই নিয়মটা হচ্ছে মূল নিয়ম। তাহলে দেখো এফ অফ এক্স সমান এটা, আমাদের এখানে এফ অফ এক্স প্লাস এইচ আছে, এখান থেকে আমরা সুতরাং বলতে পারবো এফ অফ এক্স প্লাস এইচ মানে ফাংশন অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু কি হবে, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ হবে, এইটা টু দ্য পাওয়ার কি হবে এন হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই মানগুলো যদি আমি এখানে বসায় দিই, বসায় যদি আমরা এখানে একটু কাজ বাকি আছে, আমরা লিমিটটা দেইনি, এখানে হবে কি লিমিট এইচটা কি হবে টেন্ডস টু 0 হবে, এটা হলো সংজ্ঞাটা। হ্যাঁ, লিমিট এইচ এই ফাংশনটা। তাহলে মূল নিয়মের সংজ্ঞা থেকে আমরা কি পাই, এইটা পাই।
এখন যদি এই মানগুলো এখানে বসাই দিই, মানে আমরা পাই যে আমরা পাই এই ফাংশনটার অন্তরজ বা অন্তরক সহগ, এই পুরোটা হচ্ছে একটা অপারেটর যা বোঝায় যে অন্তরক সহগ, হ্যাঁ, বা অন্তরজ। এটি ইকুয়াল টু হচ্ছে কি লিমিট h টেন্ডস টু 0, এই ফর্মুলাটা। হ্যাঁ, আমি এই ফাংশনের জন্য আমার ফাংশনটা কি x টু দ্য পাওয়ার n, তাহলে এখানে যদি আমি x টু দ্য পাওয়ার n দেই, f অফ x এর জায়গায় হচ্ছে আমি x টু দ্য পাওয়ার n দিব, তাহলে x টু দ্য পাওয়ার n দিলে এইখানে আমার কি হবে f অফ, আচ্ছা আমি আগে সংখ্যাটা একটু লিখেই নিই তাহলে অসুবিধা হবে। এটা কি ছিল, f অফ x প্লাস h মাইনাস f অফ x ফাংশন অফ x ডিভাইডেড বাই h। তাহলে fx মানে হচ্ছে কত, x টু দ্য পাওয়ার n, তাহলে x টু দ্য পাওয়ার n এর অন্তরজটা কি হবে, সেটি হবে এই লিমিট h টেন্ডস টু 0, নিচে আমাদের h আছে, f অফ x প্লাস h মানে হচ্ছে x প্লাস h টু দ্য পাওয়ার n, x প্লাস h টু দ্য পাওয়ার n মাইনাস f অফ x ফাংশন অফ x, মানে তার মান হচ্ছে x টু দ্য পাওয়ার n। এটি এটি বের করার জন্য আমরা এখন একটা ফর্মুলা আমরা জানি, কি ফর্মুলা, সেটি হচ্ছে আমরা দ্বিপদী বিস্তৃতি করেছি a প্লাস এক্স টু দ্য পাওয়ার n এর, a প্লাস এক্স দ্বিপদী বিস্তৃতি যদি তোমাদের মনে থাকে সেটি ছিল এরকম, a প্লাস এক্স টু দ্য পাওয়ার n, n এর মান যে কোনো ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ সবকিছুর জন্য আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম সেটি হচ্ছে a টু দ্য পাওয়ার n প্লাস n a to the power n minus 1 into x plus n into n minus 1 by factorial 2 a to the power n minus 2 হয়তো দেখা যাবে না, আমি একটু নিচে লিখি, প্লাস n into n minus 1 by factorial 2 a to the power n minus 2 x to the power 2 প্লাস এভাবে আগাবে, আমরা জানি ফর্মুলাটা। হ্যাঁ, সেই ফর্মুলাটা আমরা এখন ব্যবহার করব। মনে করলাম এটি হচ্ছে আমার a আর এটি হচ্ছে ধরো x, এভাবে আমরা সূত্রটা ব্যবহার করব। তাহলে সূত্র ছিল কি a টু দ্য পাওয়ার n, এখানে মানে x, তাহলে a টু দ্য পাওয়ার n প্লাস এটি, এগুলো কিন্তু n, হ্যাঁ, আর এটা হচ্ছে h, মনে রেখো একটু, তোমাদের এটা হলো আমাদের n। হ্যাঁ, তাহলে আমরা সেই সূত্রটা যদি ব্যবহার করি, a to the power n plus n a to the power n minus 1 into x, x মানে এখানে h, plus n into n minus 1 by factorial 2 x to the power n minus 2 h square plus ডট 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 এভাবে যাবে, ঠিক আছে। এখন এইখানে দেখো h আসছে, h স্কোয়ার আসছে, তারপরটা h কিউব হবে, এভাবে যাবে এই ফাংশনটা, মাইনাস এইখানের এই x টু দ্য পাওয়ার n। হ্যাঁ, এটা আমরা লিখে দিলাম। তাহলে এটি হচ্ছে আমাদের, এই সূত্রটা তোমাদের জানা থাকা লাগবে। তাহলে x প্লাস মানে a প্লাস x টু দ্য পাওয়ার n দ্বিপদী উপপাদ্য থেকে এই সূত্রটা আমরা ব্যবহার করেছি, x টু দ্য পাওয়ার n মানে এখানে a n x টু দ্য পাওয়ার n minus 1 h, এই সূত্রটা ব্যবহার করেছি জাস্ট। তোমরা সূত্রটা যারা জানো না সেটা তোমরা একটু জেনে নিবে। এখানে প্লাসের x টু দ্য পাওয়ার n আর এই মাইনাসের x টু দ্য পাওয়ার n এটা কাটা যাবে, এই দুটো আমাদের কি যাবে, কাটা যাবে। তাহলে কাটা গেলে আমাদের আর কি থাকলো, এইখানে এগুলো থাকলো, তাই না। আমি যদি এই লিমিট নিয়ে কিন্তু আমি আগেই জেনেছি যে আমি এই কেন এই বিস্তৃতিটা করলাম, কারণ প্রথমে যদি h এর মান এখানে আমি 0 বসাই দেই, তাহলে এখানে যদি আমি 0 বসায় দেই তাহলে তোমরা
এখানে যদি আমি 0 বসাই, 0 বসাইলে কি হয়, x টু দা পাওয়ার n মাইনাস x টু দা পাওয়ার n, মানে উপরে 0 আর নিচেও 0, তাহলে এটা 0/0 অনির্ণয় আকার হয়, সুতরাং আমরা করতে পারছি না। সেই জন্য আমরা এই কাজটা করেছি। এটি তোমরা লিমিটের অধ্যায়ে ভালো করে জেনেছো। আমি ধরে নিয়েছি তোমরা লিমিট খুব ভালো করেই জানো। তাহলে লিমিট h টেন্ডস টু 0। এখন এই উপরের যে টার্মটা আছে সেখান থেকে আমি চাইলে কি করতে পারি, একটা h কমন নিতে পারি, তাই না? এই h কমন নিতে পারি। তাহলে আমি যদি h একটা কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকে n x টু দা পাওয়ার n মাইনাস 1 প্লাস এখানে থাকে n into n minus 1 by factorial 2 into h। এখানে দেখো h স্কয়ার থেকে একটা h কমন নিয়েছি। পরের টার্মটা কি হবে? পরের টার্মটা এরকম হবে, আমি লিখি নাই এখানে। পরের টার্মটা হবে n into n minus 1 into n minus 2 divided by factorial 3 into into কি হবে, into হবে x to the power n minus 3 h কিউব, এরকম হবে। হ্যাঁ, h কিউব এরকম হবে। তাহলে দেখো এর পরের টার্মটা হওয়ার কথা n n minus 1 n minus 2 divided by factorial 3 into h স্কয়ার, যেটা একটা h কিউব, তো একটা h কমন নিয়েছি, তাহলে একটা h স্কয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই আমার সুবিধার্থে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। হ্যাঁ, প্লাস ডট 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 এর জন্য। আচ্ছা দেখো তো, আর নিচে একটা h আছে। এই যে টার্মগুলো আছে, এই h টা আর h টা আমি কি করতে পারি, কেটে দিতে পারি। এই দুটা যদি কেটে দেই, তাহলে আমার যা থাকে সেটি হচ্ছে, আমরা অনলাইনে লিখি, যা থাকে আমাদের, তাহলে আমাদের থাকবে এরকম যে এই পাশে ছিল ডেরি এক্স অফ এফ অফ এক্স, মানে এক্স টু দ্য পাওয়ার n ছিল আমাদের। তো এটা মানটা আমরা সেটা পেয়েছিলাম যে লিমিট h টেন্ডস টু 0, নিচে আমাদের h। যখন আমরা h টা কেটে দিয়েছি তখন ছিল কি n x টু দ্য পাওয়ার n মাইনাস 1 প্লাস এই বাকি সবগুলোতে কিন্তু ছিল, এটা ছিল n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 x টু দ্য পাওয়ার n মাইনাস 2 h প্লাস পরেরটা ছিল n n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3, এখানে একটা ফ্যাক্টরিয়াল আছে, ফ্যাক্টরিয়াল 3। x টু দ্য পাওয়ার ছিল n মাইনাস 3 এবং h ছিল 2 প্লাস ডট 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 এরকম। তার মানে এই সবগুলো টার্মে দেখো, পরের যতগুলো টার্ম আছে সবগুলোতে কিন্তু h আছে, তাই না? h আছে, ঠিক আছে। তো এই এইচটা তো কেটে দিয়েছি, সরি, এর নিচের এইচটা আমাদের নাই, এই এইচটা নাই, যেহেতু এটা আমরা কেটে দিয়েছিলাম। মানে এখানে একটা এইচ ছিল। হ্যাঁ, আমার কি ছিল, আমার আগের টার্মটা যদি লিখি, এখানে একটা এইচ ছিল, এরকম ছিল, তাই না? এরকম ছিল। আচ্ছা, এরকম থাকলে এখন যদি আমি এইচ আর এইচ যদি কেটে দিই, এখন কিন্তু আমি চাইলে এইচ এর মান এখানে বসাইতে পারি, কারণ এই সবগুলোতে এইচ বসাইলে সবগুলো জিরো হবে, এই মানটা তখন শুধু থেকে যাবে। যখন আমি লিমিটের মান বসাই দিব তখন কিন্তু লিমিট চিহ্নটা উঠে যাবে। এইচ এর মান যদি বসাই, যেহেতু এখানে প্রত্যেকটাতে, এখানে এইচ আছে, এখানে এইচ স্কোয়ার আছে, পরেরটাতে এইচ কিউব, পরেরটা এইচ ফোর, এইভাবে বাকি যা আছে সবগুলোতে এইচ আছে, এইচ এর মান জিরো বসে দিলে বাকি সব জিরো হয়ে যাবে, থাকবে শুধু এই টার্মটা, এই টার্মটা থাকবে। তাহলে এই টার্মটা কত হলো, এই মান যদি আমি বসাই দিই তাহলে হবে n x টু দ্য পাওয়ার n মাইনাস 1 প্লাস বাকি সব জিরো, সব জিরো। হ্যাঁ, এই সব জিরো তো আর বসানোর দরকার নেই। ফাইনালি আমার রেজাল্ট হচ্ছে n x টু দ্য পাওয়ার n মাইনাস 1। এটি হচ্ছে এই আমার x টু দ্য পাওয়ার n এর অন্তরীকরণ, হ্যাঁ, বা অন্তরক সহগ। তাহলে x টু দ্য পাওয়ার n কে যদি অন্তরক সহগ বের করি x টু দ্য পাওয়ার n এর, তাহলে পাবো n x টু দ্য পাওয়ার n মাইনাস 1। এইটাকে কিন্তু আমরা পরবর্তীতে আমরা ফর্মুলা হিসেবে কি করব, ব্যবহার করব, যেটি আমরা মূল নিয়ম থেকে পেয়েছি। তো ধরো এরকম আমরা আরো একটা যদি কাজ করি, আমরা আরেকটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই মূল নিয়ম ব্যবহার করে আমরা আরো একটি কাজ করব। আরেকটা ফাংশন নিলাম, ধরো আরেকটি ফাংশন আমরা ধরো নিলাম, সে একেবারে জনপ্রিয় খুব সহজ ফাংশনই আমরা নেই। কি ফাংশন নিলাম,
এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স, এই ফাংশনটা নিলাম। হ্যাঁ, এটি আমরা অন্তরীকরণ করতে চাই। তাহলে আমাদের সংজ্ঞাটা কি ছিল? আমরা আমাদের সংজ্ঞাটা আবার যাই, সেটি ছিল ddx of f of x equal to ছিল লিমিট h tends to 0 f of x plus h function of x plus h minus function of x, মানে এটি হচ্ছে y এর পরিবর্তন আর নিচে ছিল h x এর দিকে পরিবর্তন। এখন আমরা যদি এই মানটা বসাই, f of x যদি e to the power x হয় তাহলে f of x plus h হবে e to the power x plus h মাইনাস f of x মানে e to the power x, অর্থাৎ এই ফাংশনাল ভ্যালুটা বসাইলাম, নিচে h থাকলো। অর্থাৎ আমরা জাস্ট এই ফর্মুলায় লিমিটের কাজটা করব। লিমিট তোমরা আগের অধ্যায়ে জানো, তারপর আমরা এখানে এই দুটো আলোচনা করে দিচ্ছি। এখানে h এই e to the power x plus h, এটাকে লিখতে পারি e to the power x into e to the power h, তাই না? e to the power h minus e to the power x, এরকম দেখা যায়। তাহলে আমরা জাস্ট লিমিট নির্ণয় করছি। এইখানে যদি আমি h থাকলো e to the power x, এইটা যদি আমি কমন নিই তাহলে থাকে e to the power h minus 1। আমার নিচে h আছে আর উপরে e to the power x, e to the power x টাকে চাইলে আমি বাইরে নিয়ে আসতে পারতাম, পরে নিব, অসুবিধা নেই। e to the power x থাকলো e to the power h, এটার ফর্মুলা আমি এখন বসাবো। আমরা জানি যে e to the power x এর একটা ফর্মুলা আছে, সেটি তোমরা হয়তো অনেকেই জানো। হ্যাঁ, e to the power x এর একটা ফর্মুলা আছে যে e to the power x equal to 1 plus x plus x square by factorial 2 plus x cube by factorial 3 plus x to the power 4 by factorial 4 প্লাস ডট 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 এভাবে যাবে, তাই না? তাই সেই ফর্মুলাটা আমি এখানে বসাই দিব। তাহলে সেটা হবে 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এটা ফ্যাক্টরিয়াল, হ্যাঁ, ডট 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 এভাবে যাবে। হ্যাঁ, আমি আর বাকিগুলো লিখলাম না। তাহলে কি দাঁড়াচ্ছে আমার জিনিসটা? তাহলে দাঁড়াচ্ছে লিমিট h টেন্ডস টু 0, ডান পক্ষটা শুধু লিখছি আমি, নিচে একটা h আছে। ও সরি, আমার একটু ভুল হয়ে গেছে, এই সবগুলো h হবে। আমি e to the power h এর ফর্মুলা লিখেছি, তার মানে এইগুলো সবগুলো হলো h। হ্যাঁ, এগুলো সবগুলো কি h, সবগুলো হচ্ছে h। আচ্ছা, এখন ও এইখানে একটা -1 আছে, আমি এইখানে -1টা দিয়ে দিলাম। হ্যাঁ, এই ব্র্যাকেটটা আমাদের পরে চলে যাবে। এই -1টা মানে e to the power h সমান এইটুকু লিখলাম, আর এই -1। তাহলে এখন এই +1 আর -1টা কিন্তু কাটা যাবে, এই +1 আর এই -1 কাটা যাবে। কাটা গেলে আমাদের কি থাকে? এইখানে থাকে এই টার্মটা। এইখান থেকে আমি চাইলে একটা h কমন নিতে পারি, এখানে e to the power x আছে থাকুক, আর ওইখান থেকে একটা h কমন যায়। তাহলে h যদি কমন নেই, এখানে থাকে কত? 1 প্লাস h বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস h স্কয়ার বাই, সরি এখানে হচ্ছে h, হ্যাঁ হ্যাঁ, তারপর থাকবে h স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 3, তারপরেরটা কি হবে আমরা বুঝতেছি, ডট 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 এভাবে চলবে। এখন এই h আর এই h আমি কি করলাম? কেটে দিলাম। কেটে দিলে এখন আমার কি থাকে? এই বাকি জিনিসটা থাকে, অর্থাৎ আমার থাকে লিমিট h টেন্ডস টু 0 e to the power x into 1 plus h by factorial 2, পরেরটা হচ্ছে h স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট ডট ডট, মানে পরের গুলোতে আমার কি আছে? h এর টার্ম আছে, h এর টার্ম আছে। তাহলে আমি যদি এখন এই h এর মান 0 এই সবগুলোতে বসাই দিই, বাকি সব 0 হয়ে যাবে এক্সেপ্ট 1। তাহলে সেটি থাকবে কি? যখন মান বসাই দেব লিমিট উঠে যাবে, আমরা জানি e to the power x 1 plus 0 plus 0 plus ডট 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 এরকম থাকবে। তাহলে
এই 1 দ্বারা গুণ করে দিলে সেটি হবে e টু দ্য পাওয়ার x। তার মানে এই এই f of x এর মান কত ছিল? e টু দ্য পাওয়ার x। ফাইনালি তাহলে আমরা বলতে পারছি, মানে কি বলতে পারছি, যে এই ddx of e টু দ্য পাওয়ার x, এখানে যদি আমরা f of x এর মান e টু দ্য পাওয়ার x বসাই, সেটি এরকম হবে ddx of e টু দ্য পাওয়ার x। তাহলে ddx of e টু দ্য পাওয়ার x equal to e টু দ্য পাওয়ার x। এটা আবার আমরা আরেকটা ফর্মুলা হিসেবে কি করব? আমরা ব্যবহার করব। এটা আমরা আরেকটা ফর্মুলা হিসেবে কি করব? ব্যবহার করব। এই এই ডিফারেন্সিয়েশনের অনেকগুলো ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো আমরা সবগুলো এই মূল নিয়মের মাধ্যমে অর্থাৎ লিমিটকে ব্যবহার করে ফর্মুলাগুলো আমরা ডেভেলপ করব। পরবর্তীতে এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন অন্তরীকরণ করব। তো আজকে আমরা শিখলাম যে কিভাবে মূল নিয়মটা আসলো এবং মূল নিয়ম থেকে কিভাবে আমাদের অন্তরীকরণ করতে হয়, সেটি আমরা আজকে শিখলাম। তো আজকের ক্লাসটা আমরা তোমাদের এখানেই শেষ করব। তোমাদের বই এই অধ্যায়ে যতগুলো কাজ আছে সেগুলো তোমরা কাজগুলো করবে। প্রত্যেকটা অঙ্কই তোমাদের বাড়ি কাজ থাকলো হোমওয়ার্ক হিসেবে। এই 9.2 এর সবগুলো এই ফর্মুলাটা ব্যবহার করে তোমরা করবে, প্র্যাকটিস করবে বেশি বেশি। তো আজকে তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। হ্যাঁ, আর আমার জন্য দোয়া করো। আমরা পরবর্তী ক্লাসে আমরা আরো বেশি কিছু শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ তোমাদের সবাইকে।